চলতি মাসেই ২০০ আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সালাউদ্দিন জানান, আগামী নভেম্বরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বৃহত্তর জোটে থাকতে পারে এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দল। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি মাত্র ৩ মাস। নির্বাচনের জন্য দলের সিগন্যাল পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা। ২০০ আসনে দলের একক প্রার্থীদের চূড়ান্তকরণে এরই মধ্যে সাক্ষাৎকার চলছে বিভাগ অনুসারে। শুক্রবার নিজ বাসায় জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন আহমেদ জানান, এ মাসে ২০০ আসনে প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিবে বিএনপি। আর ফ্যাসিবাদ বিরোধী ও জোটবদ্ধদের জন্য আসনও রাখা হবে। গ্রিন সিগন্যাল এখনো সেভাবে ফরমালি দেওয়া হয়নি, সেটা কয়েকদিন পরে দেওয়া। আমরা সাক্ষাৎকার নিচ্ছি কারণ আসন ভিত্তিক আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছে, তাদের সাথে কথাবার্তা বলেই একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে, বোঝাপড়ার মধ্য দিয়েই যাতে একক প্রার্থীর পক্ষে সবাই কাজ করে। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নতুন সংশোধনীর খসড়াতে জোটবদ্ধ ছোট দল বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না, এমন সিদ্ধান্তে ছোট দলগুলো জোটবদ্ধ হতে আগ্রহী হবে না বলে বিশ্বাস সালাউদ্দিনের। আগামী মাসেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসবেন দেশে, তবে তারিখ চূড়ান্ত হয়নি। আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। কিছু কিছু রাজনৈতিক দল আছে, যেমন বলতে শোনা যায় যে ছোট দলের বড় নেতা জাতীয় সংসদে যদি অভিজ্ঞ রাজনীতিবিদরা যান তাহলে সেটা জাতির জন্য কল্যাণকর। আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি নির্বাচন করলে কোনো সমস্যা দেখছেন না বিএনপির এই শীর্ষ নেতা। এনসিপি সহ আন্দোলনের সঙ্গী দলগুলোকে মূল্যায়ন করবে বিএনপি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আগামীতে জামায়াত ক্ষমতায় গেলে মেধাবীরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের বাফেলোতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমির এসব কথা বলেন। এখন অন্তত এতটুকু আতঙ্ক নাই যে নামলেই আমি আবার লালগড়ে চলে যাই কিনা। আপনারা আসুন, ভোটের অধিকারটা প্রয়োগ করতে কেউ বলবেন না। যে যারে পছন্দ, যে দলকে পছন্দ, ব্যক্তিকে পছন্দ, সে তার বলতে। আগামীর বাংলাদেশ যেন নিরাপদ বাংলাদেশ হয়, একটা শান্তির বাংলাদেশ হয়, মায়া ভালোবাসার বাংলাদেশ হয়, পরস্পরের প্রতি শ্রদ্ধার বাংলাদেশ হয়। ইলিশের প্রজনন নিরাপদ রাখতে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে গত ৪ অক্টোবর থেকে শুরু হয়েছিল ২২ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা। এ সময় নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। আজ মধ্যরাত থেকে দীর্ঘ বিরতি শেষে আবারও নদীতে নামার অপেক্ষায় অর্ধলক্ষাধিক জেলে। কেউ মেরামত করছেন নৌকা, কেউ বা পুরনো জাল সেলাই করে নিচ্ছেন নতুন করে রূপালী ইলিশের খোঁজে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। ২২ দিনের নিষেধাজ্ঞার পর আবারও নদীতে নামার অপেক্ষায় চাঁদপুরের জেলেরা। শেষ মুহূর্তে জাল সেলাই, নৌকা মেরামত শেষে এখন নদীতে নামার ব্যস্ত সময় কাটছে জেলেপাড়ায়। এদিকে নিষেধাজ্ঞাকালীন সময় পদ্মা, মেঘনা নদীতে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় জেলেরা জীবিকা হারিয়ে পড়েছিলেন চরম কষ্টে। যদিও নিষেধাজ্ঞাকালীন সময়ে চাঁদপুরে নিবন্ধিত ৪৫,০০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসাবে ২৫ কেজি করে চাল দেওয়া হয়। নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। আমরা ২২ দিন সরকার অভিযান দিয়েছে, আমরা অভিযান পুরোপুরি পালন করছি। অভিযানের পরে আমরা এত দাঁড়দানা করে খাইতে আসি, চলতে আসি, জাল দুলা করতে আসি, অভিযানের পরে কি মাছ পাম না পাম এরকম নিশ্চয়তা নাই। ২২ দিন আমরা নদীতে যাই নেই, জালের দেনা ফেনা করে কিস্তি উড়ে জাল করছি। জাল করার পরে যদি নদী তালায় মাছ দেয় তো দেনা টেনা দিয়া চলতে পারবো। অন্যান্য বছরের তুলনায় এবছর পদ্মা, মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান পরিচালনা করেছে প্রশাসন। নিষেধাজ্ঞা মানায় নদীতে ইলিশের প্রজনন বেড়েছে। আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা বলছেন জেলা প্রশাসক। আমরা আসলে চেষ্টা করেছি আমাদের যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে। এইবার যদি মা ইলিশ যদি তার ডিমগুলা যেভাবে ছেড়েছে নদীতে, এটা যদি সঠিকভাবে জাটকাগুলো বড় হতে পারে, ইলিশের উৎপাদন বাড়বে বলে আমরা আশা করছি।
দীর্ঘ বিরতির পর নদীতে নামতে উচ্ছ্বসিত জেলেরা। জীবনের চাকা ঘোরাতে নদীতে নামছেন হাজারো জেলে। তাদের প্রত্যাশা, নিষেধাজ্ঞা শেষে রূপালী ইলিশে ভরবে তাদের জাল। এনটিভি নিউজ ডেস্ক। এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, আমরা যেমনটি জানলাম আজ মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরা, তো জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন? কুমিল্লায় নোয়াখালীর লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। গতরাতে নিহতের আত্মীয় স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালী শহরে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নোয়াখালী সুপার মার্কেট হয়ে শহর প্রদক্ষিণ শেষে সমাবেশ হয়। ঢাকার একটি হাসপাতাল থেকে লাশ নিয়ে নোয়াখালী যাচ্ছিল স্বজনরা। অ্যাম্বুলেন্সটি কুমিল্লার একটি হোটেলে নাস্তা খাওয়ার জন্য থামালে দুর্বৃত্তরা হামলা করে। কেন এই হামলা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। আজ সকাল 10:15টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দলটির 5 জন নেতা এই প্রতিনিধি দলে আছে। গত 17 জুলাই স্বাক্ষরিত জুলাই সনদে এনসিপি এখনও সই করেনি। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা আছে অভিযোগ করে তারা স্বাক্ষর করা থেকে বিরত আছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। আজকের বৈঠকে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। এ নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হলেই জুলাই সনদে এনসিপি সই করবে বলে ধারণা করা হচ্ছে। ঐকমত্য কমিশনের বৈঠকে আছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদি হাসান। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মেহেদি, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন কি? বৈঠকের বিষয় এখনো আগে আনুষ্ঠানিকভাবে তারা বলেনি, তবে জাভেদ রাসিন যুগ্ম আহ্বায়ক এই প্রতিনিধি দলের সদস্য, তার সাথে আমার কথা হয়েছে বৈঠকে প্রবেশের আগে। তিনি যেটি বলছেন যে জুলাই সনদে তারা এখনো স্বাক্ষর করেনি এবং জুলাই সনদের যে আইনি ভিত্তি, যেটা এনসিপি শুরু থেকেই বলে আসছিল, সেটা কিভাবে হবে তার জন্য একটি আদেশ এবং সেই প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সে আদেশ এবং তার উপর ভিত্তি করে একটি গণভোট আয়োজন, যাতে এটার একটি আইনি ভিত্তি পায়, সেটি কিভাবে বাস্তবায়ন হবে সেই প্রক্রিয়া নিয়ে মূলত আলোচনা করেছেন। আপনি যেটি বলছিলেন যে এখনো যেহেতু জুলাই সনদে স্বাক্ষর করেননি, এই বিষয়গুলো সুরা হলেই তারা যেই ঐকমত্য কমিশনের সময় বাড়ানো হয়েছে সেখানে স্বাক্ষর করবেন বলে আশা করছেন। তবে আজকে এই এখন 10:15টায় যে ব্রিফিংটা শুরু হয়েছে, যে আলোচনাটা শুরু হয়েছে বৈঠক, এখানে ঐকমত্য কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ রয়েছেন এবং আরও যে সদস্যগুলো রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং এখন পর্যন্ত বৈঠক চলছে। বৈঠক শেষে আমরা যে ব্রিফিং হওয়ার কথা রয়েছে সেখানে আরও বিস্তারিত আলোচনা করবার সুযোগ থাকবে এবং আমরা আপনার মাধ্যমে বাকিদের জানাতে পারবো। মূলত দুটো বিষয় এখানে, যে একটি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে এবং জুলাই সনদের স্বাক্ষর তারা কবে করবেন, এই বিষয়ে মূলত আসলে আলোচনা হবে। দর্শক, জানছিলাম ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের খবর। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা 31 দফার আলোকে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃত্তি প্রদান অনুষ্ঠানটি বেলা 2টায় শুরু হবে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। পাকুন্দিয়া উপজেলার 84টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রায় 20,000 ছাত্রছাত্রী এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। 4টি গ্রুপের প্রতিটি গ্রুপে সর্বোচ্চ 10 জন করে সর্বমোট 40 জনকে পুরস্কার প্রদান করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পাকুন্দিয়ায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য দেবেন?
ধন্যবাদ। এখানে মূলত বেলা 2টা থেকে বৃত্তি প্রদান অনুষ্ঠান শুরু হবার কথা থাকলেও এরই মধ্যে উপজেলার প্রায় 84টি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে মাধ্যমিক এবং মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখন থেকে অনেকটা উৎসব মুখর পরিবেশে তারা এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় বা যে বৃত্তি প্রদান অনুষ্ঠানের পূর্বে যে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মূলত তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবৃত্তি পরীক্ষা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হবে এবং এই অনুষ্ঠানে মূলত আগামীর বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মের যে গুরুত্ব সেই গুরুত্বটাই বোঝাতে বা গুরুত্বটা তুলে ধরতে মূলত এই অনুষ্ঠানের আয়োজন। এবং এই অনুষ্ঠানটি শুধুমাত্র কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নয়, এর সাথে সারা দেশে পর্যায়ক্রমে হবে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং মূলত এই অনুষ্ঠান হওয়ার যে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আগামী বাংলাদেশ গড়তে, তাবেদার মুক্ত বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশপন্থী যে নতুন প্রজন্ম গড়ে তুলতে মূলত এমন অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। এবং এই অনুষ্ঠান থেকে মূলত বার্তা সেটি হচ্ছে যে আগামীর বাংলাদেশ আরো বেশি বাংলাদেশপন্থী হয়ে উঠবে এবং বাংলাদেশের কথা বলবে আগামী প্রজন্ম, এমনটি প্রত্যাশা। জানছিলাম পাকুন্দিয়ার খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে যদি কারো গাফিলতি থাকে তা তদন্তে 4টি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের 4টা ইউনিট আছে, তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে, কিন্তু সাথে সাথে যে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে। অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারবে। নির্বাচনের আগে সব সংকটের নিষ্পত্তি হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছোটখাটো সব বিভেদ ভুলে গণতন্ত্রের স্বার্থেই সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে। আর স্থায়ী কমিটির আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অনেকের কারণে ফ্যাসিবাদ ফিরে আসলে জাতি কাউকেই ক্ষমা করবে না। নূর হোসেনের রিপোর্ট। নয়াদিগন্ত পত্রিকার 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সব রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয় শিল্পকলা একাডেমি। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে কর্তৃপক্ষ। পরে আলোচনা সভায় বক্তারা ফ্যাসিবাদী আমলে গণমাধ্যমের ওপর দমন পীড়নের কথা তুলে ধরেন। উঠে আসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের নির্লজ্জ ভূমিকার কথা। সমস্ত নিউজ পেপার একই সুরে একই বয়ান তৈরি করছিল। সেই সময় নয়াদিগন্ত এবং 2-1টা নিউজ পেপার দাঁড়িয়েছিল, ওই সময় দাঁড়িয়ে থাকাটাই ছিল সবচেয়ে বড় জিহাদ। আমাদের পত্রপত্রিকাগুলো গত 15 বছরে 15.5 বছরে যে ভয়াবহ ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল বাংলাদেশে আগের সরকার, সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি সঠিকভাবে। কিন্তু এখনো আজকের এই মুক্ত বাংলাদেশে এই জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে। প্রত্যেকটি গুমের ঘটনার পেছনে একটা মহাকাব্যিক বেদনার কাহিনী রয়েছে। এক এক করে সেগুলো এক্সপ্লোর করতে হবে ফর আওয়ার ফিউচার জেনারেশন। আলোচনায় ছোটখাটো মত পার্থক্য ভুলে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। ফ্যাসিবাদের ফিরে আসার সব পথ বন্ধ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার, আমাদের এদেশের ছাত্রগণ অভ্যুত্থান শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের
প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। গণমাধ্যম এখনও জাতির প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণমাধ্যমের মধ্যে যে নীতিহীনতা চলছে, মিথ্যা তথ্য, মিথ্যা খবর, যা লোকেরা বলে না তাই ছাপা, বলা বক্তব্য বিকৃত করা, খণ্ডিত করা, এমনভাবে পরিবেশন করা, জাতি পাঠক বিব্রত হয়। দেশ ও জাতির স্বার্থে ভবিষ্যতে সব গণমাধ্যমকে সত্যিকারের সাংবাদিকতা করার আহ্বান জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। অবিলম্বে প্রধান উপদেষ্টার মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়নের জন্য আদেশ জারি করার জন্য জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে এমন প্রস্তাব দেয় দলটি। এর আগে সকাল 10:15টার দিকে জাতীয় সংসদ ভবনের এলজি হলে এই বৈঠক শুরু হয়। এই প্রতিনিধি দলে ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে দলটির 5 জন নেতা। গত 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদে এনসিপি এখনও সই করেনি। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা আছে অভিযোগ করেই তারা স্বাক্ষর করা থেকে বিরত আছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের বলেছেন, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা না কাটলে তারা সনদে স্বাক্ষর করবেন না। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফার আলোকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়েছেন। পাকুন্দিয়া উপজেলার 84টি শিক্ষা প্রতিষ্ঠানের 20,000 শিক্ষার্থী এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ করেছে। প্রতিটি গ্রুপে 10 জন করে সর্বমোট 40 জনকে পুরস্কার প্রদান করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দর্শক, বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা আবারও তার বক্তব্যের অংশবিশেষ দেখতে চাচ্ছি। তোমাদেরকে টিকে থাকতে হয়, তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে, ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। এবং নিশ্চয়ই আমার এই যে প্রশ্ন উত্তর, এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। আধুনিক জ্ঞান, বিজ্ঞান আর উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের যে দক্ষ করে তোলার যে একগ্রতা, একনিষ্ঠতা, এর কোনো কিন্তু বিকল্প নেই। সেজন্যই মনে রাখতে হবে, মেধা সহজাতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচন্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি। প্রিয় ছোট বন্ধুরা, একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে 31 দফা ঘোষণা করেছি। এর অংশ হিসেবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছেন। আমি তো প্রশ্ন উত্তর মধ্যে এই কথাটা তুলে ধরেছি। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, প্রিয় স্কুল মাদ্রাসার বন্ধুরা, সকলকে সামনে রেখে এতক্ষণ আমি সারা দেশের স্কুল মাদ্রাসার লাখো কিশোর তরুণ শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছি। ইনশাআল্লাহ দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সামনাসামনি বসে আবার কথা বলতে পারবো। মেহেরপুর ও চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে 91 জন নারী পুরুষকে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ও কাথুলি সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, ফেরত আসা ব্যক্তিদের বাড়ি মেহেরপুর, ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায়। তারা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মুম্বাই, দিল্লি ও আসাম রাজ্যে শ্রমিকের কাজ করতেন। এদিকে চুয়াডাঙ্গায় বিজিবি বিএসএফের
কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অনুপ্রবেশকারী ৩১ বাংলাদেশিকে বিজিবির কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করেছে বিএসএফ। দুপুরে ভারতের গেদে ও বাংলাদেশের চুয়াডাঙ্গা জয়নগর সীমান্তের 0 পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর করা হয়। নাটোরের বড়াই গ্রামের আহমদপুর বাজারের একটি গোডাউনে মজুদ প্রায় 13.5 টন গুলির খোসা নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি যাচাই বাছাই করছে। স্থানীয়রা জানায়, আহমদপুর বাজারের ব্যবসায়ী শিহাবুদ্দিনের মালিকানাধীন বাবা মায়ের দোয়া এন্টারপ্রাইজের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। তবে শিহাবুদ্দিনের দাবি, রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে স্ক্র্যাপ হিসাবে এক ব্যবসায়ী নিলামে গুলির খোসা ক্রয় করেন। সেখান থেকে প্রায় 13.5 টন খোসা 40 টাকা কেজি দরে কিনেছেন তিনি। বড়াইগ্রাম থানার ওসি গোলাম হোসেন জানিয়েছেন, ঘটনার সত্যতা নিরূপণ ও কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডক্টর জোবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন পালিত হয়েছে বগুড়ায়। দুপুরে শহরের সেন্ট্রাল বায়তুর রহমান জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রামের শ্রমিক, ছাত্র জনতা ও পেশাজীবীরা। সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান বক্তারা। বন্দর রক্ষায় শ্রমিক, ছাত্র, পেশাজীবী নাগরিকবৃন্দের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, বন্দর লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিদেশিদের হাতে দেয়া দুরভিসন্ধিমূলক। আন্তর্জাতিক চাপের মুখে বন্দরকে বিদেশিদের কাছে দেয়া হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বেও বলে আশঙ্কা করেন। এ সময় সরকারকে হঠকারী এর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। কথায় বন্দর রক্ষায় কঠোর কর্মসূচি দেয়া হবে জানান বক্তারা। টিবি রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের একটি জিরাফের মৃত্যু হয়েছে। গত 23 অক্টোবর বৃহস্পতিবার জিরাফটির মৃত্যু হলেও আজ গণমাধ্যমে তথ্যটি জানিয়েছে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান। তিনি জানান, দীর্ঘদিন ধরে সাফারি পার্কের সবশেষ জিরাফটি টিবি আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের সবশেষ চেষ্টা ব্যর্থ করে গত 23 অক্টোবর পার্কের ভেতরেই মৃত্যু হয়। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে পার্কের ভেতরেই জিরাফটিকে মাটি চাপা দেওয়া হয়। জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি জিরাফ শূন্য হয়ে পড়েছে। সাভারে ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে 7ম আন্তর্জাতিক সম্মেলন। দুপুরে ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, দ্য গাম্বিয়া ও ইস্টার্ন ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মিসবাউদ্দিন আহমেদ, ওপেন ইউনিভার্সিটি দ্য গাম্বিয়ার আচার্য প্রফেসর ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপস এবং অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান। ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর ফরিদ আহমদ ভার্চুয়ালি অংশ নেন এই সম্মেলনে। নারায়ণগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের উদ্যোগ নিয়েছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম। সকালে নারায়ণগঞ্জ ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের সোভানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 17 জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে এই ফ্রি মেডিকেল আয়োজন করা হয়। প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে বলে জানান মোহাম্মদ শাহ আলম। প্রাথমিক শিক্ষার কাঠামো পরিবর্তনে কাজ করবে বিএনপি, এমন অঙ্গীকারের কথা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে তার সরকার। শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন। জানাচ্ছেন ইফতেখার রেজা। বিএনপি সরকার গঠন করলে কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই রূপরেখা নিয়ে প্রণীত 31 দফার উপর আয়োজিত কুইজে অংশ নেয় কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 10,000 শিক্ষার্থী, যার আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন।
মেধাবৃত্তি প্রদানের এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষার্থীরা সুযোগ পায় সরাসরি প্রশ্ন করার। আঙ্কেল, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করতে রাষ্ট্র কি আগামীতে কোনো ব্যবস্থা নেবে? এ সময় শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাষ্ট্রের উন্নয়নে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে ও নিরাপদ ক্যাম্পাস গড়তে অঙ্গীকারবদ্ধ বিএনপি। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে 31 দফা ঘোষণা করেছি। এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে। আমাদেরকে যদি দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রাথমিক শিক্ষার উপরে, প্রাথমিক স্কুলগুলোর উপরে, প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরে এবং প্রাথমিক শিক্ষার্থীদের উপরে। মূল ভিত্তিটা আমাদেরকে তৈরি করতে হবে এখানে, এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ শিক্ষার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ থাকতো। তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে, ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। দেশে ফিরে রাষ্ট্রের সকল অংশীজনের সাথে সরাসরি কথা বলে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামীর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের ভূমিকা অপরিসীম। তাই এখন থেকেই বিএনপি চায় তাবেদার মুক্ত ও বাংলাদেশপন্থী নতুন প্রজন্ম গড়ে তুলতে। তারই অংশ হিসেবে এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। আগামীতে সারা দেশে পর্যায়ক্রমে হবে এমন আরও অনেক মেধাবৃত্তি কার্যক্রম। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। উপদেষ্টা পরিষদে অনুমোদিত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশকে সুপরিকল্পিত বহুপাক্ষিক প্রয়াসের ফল হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২তম বর্ষপূর্তি উপলক্ষে প্রথম সম্মিলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি এস.এম. এমদাদুল হক, বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নাকিব সহ আইন বিভাগের সাবেক ও বর্তমান ছাত্ররা উপস্থিত ছিলেন। মিরপুর সহ 2 চিড়িয়াখানাকে আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করতে খাঁচার বদলে বন্য পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বলেন, শীঘ্রই নতুন প্রাণী আসবে মিরপুর চিড়িয়াখানায়। দূর করা হচ্ছে জনবলের ঘাটতিও। আবির আহমেদের রিপোর্ট। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে, কিন্তু মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এর ভিন্ন চিত্র। পর্যাপ্ত জায়গা আর সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রাণীগুলো জীর্ণশীর্ণ হয়ে আছে। সমস্যা নিরসনে খাঁচার বদলে বন্য পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে বিদেশি পরামর্শকদের নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করছে সরকার। আন্তর্জাতিকভাবে দেখার মতো একটা হবে। এর সাথে রংপুর চিড়িয়াখানাও জড়িত। 1227 কোটি টাকা আছে, আমরা 40 কোটি টাকা পাবো খুব শীঘ্রই। বাকি অংশগুলো আমরা পেতে একটু সময় লাগবে। সেটা না পাওয়া পর্যন্ত আমাদের কাজের অগ্রগতি একটু ধীর গতিতে হবে। তবে আমরা যেগুলো প্রথম করা দরকার সে কাজগুলো আগে করে ফেলব। ছুটির দিনে মিরপুর জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে এসে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানার চেষ্টা করেন চিড়িয়াখানার সমস্যা সম্ভাবনার কথা। চিড়িয়াখানা তাদের যে প্রয়োজনগুলো মেটাবার কথা এতদিন পারিনি, কিন্তু এখন একটু হচ্ছে। চিড়িয়াখানাকে যেভাবে ব্যবহার করছে, পিকনিক স্পট হিসেবে ব্যবহার করছে, চিড়িয়াখানা হওয়া উচিত প্রাণী সম্পর্কে জানার একটা জায়গা এবং প্রাণীর প্রতি আমাদের নিজস্ব মায়া মমতা প্রকাশের জায়গা। হ্যাঁ, সেটা কিন্তু হচ্ছে না। চিড়িয়াখানায় শব্দ দূষণ করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান উপদেষ্টা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।
শেরেবাংলা একে ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত হয় সংবর্ধনা অনুষ্ঠানটি। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি দেশপ্রেমে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ হবার পরামর্শ দেন। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা অর্জন করতে আহ্বান জানান তিনি। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি সহ অন্যান্য সুবিধাদি দেবার দাবি তুলেছে বৈষম্য বিরোধী অবসরপ্রাপ্ত 25 ক্যাডার সমন্বয় পরিষদ। একই সাথে আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ঢাকায় 7 কলেজকে বিশ্ববিদ্যালয় না করার আহ্বান জানান তারা। এ সময় স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় বৈষম্যের শিকার কর্মকর্তাদের বঞ্চনার কথা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের সমালোচনা করেন তিনি। বলেন, অবসরপ্রাপ্ত 25 ক্যাডারের কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির আদেশে বৈষম্য করা হয়েছে, তাই এই ক্যাডারদের পদোন্নতি সহ সকল সুবিধা দেবার দাবি জানায় সংগঠনটি। যুক্তরাষ্ট্র থেকে 56,959 মেট্রিক টন গম নিয়ে এমভি নর্থ স্ট্রাইট নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি 7 সেজ লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী আকবর জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে মোট 4,40,000 মেট্রিক টন গম আমদানি করবে বাংলাদেশ, যার প্রথম চালান হিসেবে 56,959 মেট্রিক টন গম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। আনুষ্ঠানিকতা সেরে রোববার বিকেল থেকে বন্দরের বহির্নোঙরে জাহাজের গম খালাস কার্যক্রম শুরু হবে। বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। সকালে শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর ফকির বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এই ভেন্যুতে 4টি জেলা বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধার বিভিন্ন স্কুলের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর 1100 শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং উপস্থিত বক্তৃতা এই 8টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেল 5:30টায় 45 জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করে তাদের মাঝে পুরস্কার তুলে দেন বিচারকরা। দেশের মানুষের গড় মাথাপিছু আয় $2,820। তবে ঢাকায় বসবাসরতদের মাথাপিছু আয় $5,163, যা গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণ। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI এর অর্থনৈতিক অবস্থার সূচকে এমন তথ্য উঠে এসেছে। দুপুরে রাজধানীর মতিঝিলে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরে বক্তারা বলেন, ঢাকাকে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জরিপে দেখা গেছে জিডিপির 46% ঢাকার অবদান, মোট কর্মসংস্থানের 40%ই রাজধানীতে। দেশের মোট জনসংখ্যার 11% বেশি ঢাকায় বসবাস করে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এই পরিসংখ্যান একটি কার্যকর নীতি নির্ধারণ সহায়ক হাতিয়ার হবে বলে মনে করেন বক্তারা।